আরে কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আমার হয়ে গেছে তাই চিৎকার করছি। কি ব্যথা! মাগো মরে গেলাম। কেউ আছো? আমায় একটু বাঁচাও। উফ কি ব্যথা! আরে কি হয়েছে? এত চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি দেখতে পাচ্ছ না? না তো কিছু দেখা যাচ্ছে না। আমার হয়ে গেছে তাই চিৎকার করছি। বলক, এত তাড়াতাড়ি তোমার হলো কেমন করে? সেসব তো জানি না আমি, কিন্তু আমার হয়ে গেছে এইটুকুই জানি। কি ব্যথা গো! এই ফাজিল মেয়ে, এমন দুষ্টুমি করিও না। আমার এই সাউন্ড শুনলে কেমন কেমন যেন লাগে। আমি ব্যথায় কোকিয়ে উঠছি আর তুমি বলছো দুষ্টুমি? আল্লাহ গো, এমন বজ্জাত স্বামী আমার শত্রুরও যেন না হয়। আচ্ছা, ইয়ার্কি মারা বন্ধ করো। সত্যি করে বলো কোথায় ব্যথা করছে? কোথায় আবার নাভির নিজে নরম কোমল জায়গায় ব্যথা করছে খুব? তলপেটে নাকি? তলপেটে না গো, আরও নিচে, একদম নিচে। উফ কি ব্যথা! দেখো রিমি, একদম ফাইজলামি করো না। আমি কিন্তু সিরিয়াস। আমার কি কোনো কাজ নেই নাকি যে তোমার সাথে অযথা ফাজলামি করব? সত্যি ব্যথা করছে। আচ্ছা তাহলে আমায় দেখাও, আমি মালিশ করে দিচ্ছি। রাজ কথাটা বলতেই রিমির পাশে বসে পড়ল। রিমি একটু অদ্ভুতভাবে রাজের দিকে তাকাচ্ছে। রাজ রিমির এই অদ্ভুত তাকানোর মানে বুঝতে পারছে না। মেয়েটির সত্যি ব্যথা পাচ্ছে নাকি শুধু শুধু এমন করছে, কিছুই বোঝার উপায় নেই রাজের কাছে। রাজ রিমির পাশে বসে রিমির শাড়িটা ধরে আলতো করে খুলে নিল। শাড়িটা খুলে দিয়ে রিমির হাঁটুর উপর তুলে দিতেই রিমি হকচকিয়ে উঠে বসে পড়ে। রাজকে উদ্দেশ্য করে বলল, কোথায় আবার? তুমি না বললে নাভির নিচের নরম কোমল জায়গায় ব্যথা করছে, ওখানে হাত দিচ্ছি। ছি, তুমি আসলেই একটা লুচ্চা লোক তো। হুটহাট করে জায়গার মতো হাত চালান করে দাও কেন? আরে আমি তো তোমার ব্যথা কমাতে চেষ্টা করছিলাম, তুমি আমায় ভুল বুঝছ। আমি তোমায় ভুল না ঠিক বুঝি। তোমার মাথায় তো সারাদিন এটাই ঘোরে, কখন একটু ধরতে পারবে, কখন একটু করতে পারবে। আমি বুঝি না ভেবেছ? আমি সব বুঝি। তুমি আমার কচুটা বোঝো, কচুটা। আমি ভালো করতে আসলাম দেখে এতটা কথা শুনতে হচ্ছে তো আমার? ঠিক আছে, আর ভালো করতে আসব না। থাকো তুমি তোমার মতো, আমি গেলাম। রাজ রিমির কথায় রেগে যায়। রিমির শাড়ির আঁচলটা আবার জায়গা মতো নামিয়ে দিয়ে রিমির পাশ থেকে উঠে পড়ল সে। রিমি এতক্ষণ ধরে রাজের সাথে মজা করছিল। আসলে একটু পরেই রাজ অফিসের জন্য বেরিয়ে যাবে। ফিরবে সেই রাতে। এতটা সময় ধরে রিমি রাজের থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না। রিমি চায় সবসময় রাজের কাছে থাকতে, রাজের পাশে থাকতে। তাই রাজকে আটকানোর একটা বুদ্ধি বাকিয়ে রিমি এমনটা করে। প্রথমে রিমি ভেবেছে যে রাজ হয়তো রিমির কথাটা শুনে জোর করে রিমিকে আদর করবে, কিন্তু সেটা তো হলো না, বরং জনাব রিগে বোম হয়ে চলে গেল। রাজ রাগে গজগজ করতে করতে চলে যেতেই রিমি মুচকি হাসি দিয়ে রাজের পেছনে চলতে লাগল। রাজ শাওয়ার নিয়ে বাহিরে এসেছে সবেমাত্র। রাজ বাহিরে আসতেই রিমির দৃষ্টি রাজের উন্মুক্ত বুকের দিকে পড়ল। রাজের শরীরের রং উজ্জ্বল বর্ণের, লোমবিহীন ফর্সা বুকটা রিমির দৃষ্টি কেড়েছে। রিমি এই বুকেই সবসময় শান্তিতে থাকতে চায়। রিমি একদৃষ্টিতে রাজের বুকের দিকে তাকিয়ে থাকা দেখতে পেয়ে রাজ রিমিকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এমনভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছ এমন করে? বেশি কিছু না, আমার শান্তির জায়গাটা দেখছি। কেন দেখছ? আমি না লুচ্চা? সবসময় তোমার সাথে লুচ্চামি করার ধান্দায় থাকি? আমার দিকে তাকাতে হবে না তোমায়। ওরে বাবা রে, আমার বেবি দেখি রাগ করেছে। আমি তো আমার সোনা বরের সাথে মজা করছিলাম, আর তুমি কিনা সেই মজাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছ। মজা সবসময় ভালো লাগে না। আমি তোমার উপকার করার জন্য তোমার কাছে গিয়েছি, আর তুমি কিনা আমায় উল্টাপাল্টা বলে তাড়িয়ে দিলে। রাজার কথাটা শেষ হতেই রিমি রাজের দিকে এগিয়ে এলো। রাজের খুব কাছে এসে রিমি রাজের গালের উপর নিজের হাতজোড়া রেখে মুচকি হাসি দিয়ে বলল, আসলে সোনা, আমার তো কিছুই হয়নি। আমি চেয়েছি তুমি এসে আমার সাথে ফাজলামি করো, আমার উপর জোর করো। আসলে কি বলো তো, সারাদিন আমি একা বাড়িতে থেকে বোরিং হয়ে যাই। আমার ইচ্ছে করে সারাদিন তুমি আমার পাশে বসে থাকো। রিমির কথাটা শেষ করতেই রাজ রিমির কোমরের উপর নিজের হাতজোড়া রেখে রিমিকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগল, তাই সোনা, তোমার বোরিং লাগে? আচ্ছা অপেক্ষা করো, আমি একটা ছোট্ট বেবি এনে দিচ্ছি। ছোট্ট বেবিকে নিয়ে সময় কেটে যাবে তোমার। বেবি কি করে হবে? তুমি তো আমায় আদরও করো না। আমি তো আদর করতেই চাই, তবে কেউ তো আমায় আদর করতে দিতেই চায় না। বুঝেছি, মানে আমি তো সবসময় আদর খাওয়ার জন্য পাগল হয়ে থাকি, কিন্তু একটু ফাজলামি করলেই তুমি রেগে যাও। ওকে ঠিক আছে, এখন থেকে জোর করে আদায় করব। এবার হবে তো? জি, খুব হবে। এখন দাও, আমি তোমায় শর্ট পরিয়ে দিচ্ছি। লিমি পরম আবেশে রাজকে শর্ট পরিয়ে দিতে লাগল। রাজ রিমির এই ভালোবাসায় সারা দিন বিভোর হয়ে থাকে। পৃথিবীতে এত মানুষ থাকার পরেও সারা দিন রাজের দৃষ্টি শুধুমাত্র তার স্ত্রীকে খুঁজে চলে। একে বলে আসক্ত ব্যক্তিদের কাছে নিজের স্ত্রীর চেয়ে সুন্দরী নারী আর কেউ নেই।
রাজ শর্ট পরে নিয়ে নাস্তা করতে চলে যায়। রিমি রাজের জন্য টিফিন রেডি করে দিচ্ছে। নাস্তা শেষ করে রাজ বাড়ি থেকে বেরিয়ে যাবে। দরজার কাছে এসে পেছন ফিরে রিমির দিকে তাকাতেই রাজ দেখতে পায় রিমি তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ মুচকি হেসে রিমিকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, এমনভাবে কি দেখছ তুমি? আর কি দেখব, আমার প্রিয় ভালোবাসার মানুষটিকে দেখছি। তাকে যতক্ষণ ধরে দেখি আমার মন আরও বেশি দেখার ইচ্ছে পোষণ করতে থাকে। ফাজুল, এখন যদি বলো তাহলে আমি অফিসে যাব কেমন করে? সেসব আমি জানি না। আমার স্বামীকে আমায় মন ভরে দেখতে দাও তো। সব সময় তুমি এমন করো। আমার স্বামীর দিকে তাকিয়ে থাকলেই তোমার হিংসে হতে শুরু হয়। দুষ্ট লোক একটা। রিমির কথাটা শুনে রাজ হেসে ফেলল। রাজ রিমির দিকে খানিকটা এগিয়ে এসে আলতো করে একটা হ্যাচকা টান দিয়ে রিমিকে নিজের বুকের ওপর নিয়ে এলো। রিমি রাজের বুকের ওপর হাত জোড়া রেখে দাঁড়িয়ে আছে। রাজ রিমিকে নিজের বুকে নিয়ে এসে রিমির কোপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। অতঃপর রিমির ঠোঁটের দিকে দৃষ্টিপাত করল সে। রিমির ঠোঁটজোড়া একদম শুকিয়ে আছে। রাজের ইচ্ছে করছে শুকনো ঠোঁটজোড়া এখনই ভিজিয়ে দিতে। রাজ রিমির উষ্ণ ঠোঁটের দিকে তাকাতেই রিমি রাজকে উদ্দেশ্য করে দুষ্টু হাসি দিয়ে বলল, এমন করে দেখে গেলে কি হবে, নাকি মিষ্টিও খেতে হবে? মিষ্টিও খেতে হবে, দাও একটু মিষ্টি খেয়ে নিই। রাজ কথাটা বলতেই আলতো করে রিমির ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে এক করে দিল। পরম আবেশে রিমির ঠোঁটজোড়া চুষতে লাগল রাজ। রাজের ঠোঁটের পরশ পেতেই রিমি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। মনে হচ্ছে রিমির সারা শরীরের মধ্যে এক শিহরণ খেলে গেছে। রাজের ইচ্ছে করছে এই ঠোঁটের সব মধু আজ মন ভরে খেয়ে নিতে। একটুও ছাড়তে ইচ্ছে করছে না তার। তবে অফিসের সময় চলে যাচ্ছে, তাই ইচ্ছে না থাকার পরেও রিমিকে ছাড়তে হবে। মিনিটখানিক চুমু খাওয়ার পর রাজ রিমির ঠোঁটজোড়া আলতো করে ছেড়ে দিল। রাজ রিমির ঠোঁটজোড়া নিজের ঠোঁটের বন্ধন থেকে মুক্ত করে দিতেই রিমি খানিকটা হাঁপাতে লাগল। রিমির গাল ও ঠোঁট ভীষণ রকম লালচে হয়ে আছে। রাজ রিমির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, কি হলো জনাবা, ইচ্ছে করছে না বুঝি ছাড়তে? একদম না, আমি তো সেই কখনই ছাড়ার জন্য চেষ্টা করছিলাম। তবে তুমি তো একদম ডুবে গেছিলে। আমার কি দোষ? হ্যাঁ, বুঝতে পেরেছি কার কি দোষ। এখন এসব বাদ দাও, আমি অফিসে যাচ্ছি কেমন? সাবধানে থাকবে কিন্তু। ঠিক আছে, তুমিও সাবধানে যাবে, আর অফিসে পৌঁছে একটা কল করবে। ওকে? ওকে, আসছি কেমন? রাজ রিমির থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। রিমিকে ছেড়ে আসতে মোটেও ইচ্ছে করছিল না রাজের। তবে অফিস না আসলে কাজের ক্ষতি হয়ে যাবে, তাই রাজ বাধ্য হয়ে রিমিকে ছেড়ে আসল। রাজ গাড়িতে বসে বসে রিমির কথা ভাবছে। মেয়েটি কতটা সহজ ও সরল। রিমিকে যতবার দেখে রাজ ঠিক ততবার মুগ্ধ হয়ে যায়। রিমিকে পছন্দ করা যাবে না এমন কোনো কারণ খুঁজতে গেলে কখনো খুঁজে পাওয়া যাবে না কারণ। তবে তাকে ভালোবাসার কারণ খুঁজতে গেলে কারণের অভাব হবে না। রাজ রিমির কথা ভাবতেই মুচকি হেসে ফেলল। অফিসে এসে রাজ রিমিকে কল করে জানিয়ে দিল। দুপুরের দিকে রাজ লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যায়। রাজ খাবার অর্ডার করতে রাজের পাশে এসে বসে নদী। নদী হল রাজের কলিগ। নদী এসে রাজকে উদ্দেশ্য করে বলল, রাজ সাহেব, লাঞ্চ করতে এসেছেন বুঝি? জি ম্যাম, দুপুর তো হয়ে গেছে, তাই চলে আসলাম। একসাথে বসে কি লাঞ্চ করা যাবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, বসুন না প্লিজ। রাজের সম্মতি পেয়ে নদী রাজের পাশেই বসল। রাজ কাউকে ইগনোর করে না ঠিক, তবে অন্য নারীর থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করে সে। নদীকে রাজের একটুও পছন্দ হয় না। মেয়েটা সবসময় রাজকে বিরক্ত করতে চলে আসে। রাজ অনেকবার নদীকে বলেছে যে নদী যেন নিজের লিমিট ক্রস না করে। তবে কি আর করার, মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে হয়তো, তা না হলে এতবার বলার পরেও রাজের পেছনে ঘুরঘুর করে কেন? রাজ খাবার মুখে তুলে নিতেই নদী রাজকে উদ্দেশ্য করে বলল, তো আপনার দিনকাল কেমন চলছে? সবকিছু ঠিকঠাক আছে তো? জি, সব ঠিকঠাকই। আপনার কি অবস্থা? আমার আর অবস্থা, একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসা। তবে সে তো আমার দিকে ঘুরেও তাকায় না, তাই নাকি? যদি ছেলেটা এমন করে তবে তাকে ছেড়ে অন্য কাউকে খুঁজে নিন, যে আপনাকে পাগলের মতো ভালোবাসা দিবে। খুঁজে তো নিতেই পারি, তবে আমার মনটা যেন তার প্রতি আসক্ত হয়ে আছে, তাই কাউকে পছন্দ হয় না। ও এই ব্যাপার। এমনও তো হতে পারে যাকে আপনি পছন্দ করেছেন তারও একটা পছন্দের মানুষ আছে, সেও তার জন্য আপনার মতো আসক্ত। সে যাই হোক, আমার শুধুমাত্র তাকেই চাই, ব্যাস। তাকে না পেলে আমার আর কাউকে নিজের লাইফে কখনো নিতে পারবো না। এটা ভুল কথা। আজ অবধি কারোর জন্য কারোর জীবন থেমে থাকেনি, জীবন তার নিজ গতিতে চলছে। রাজ ও রিমি আরও কিছু সময় কথা বলল। অতঃপর রাজ খাবার শেষ করে নিজের কেবিনে চলে যায়। সন্ধ্যার দিকে রাজের কাজ শেষ হল। অফিস থেকে বেরিয়ে রাজ একটা গিফটের দোকানে চলে আসলো। রিমির জন্য কিছু গিফট দিতে চায় সে। একটা কথা কি জানেন, আপনি যখন বাড়ির বাহিরে কোনো কাজে থাকেন তখন বাড়িতে থাকা আপনার স্ত্রী আপনার পথ চেয়ে বসে থাকে, আর যখন আপনি বাড়ি ফিরে তার জন্য কিছু না কিছু নিয়ে আসেন তো প্রত্যেকটা স্ত্রী প্রচণ্ড খুশি হয়, সে জিনিসটা যতটাই সামান্য জিনিস হোক না কেন।
রাজ গিফটগুলো নিয়ে সব থেকে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় দুম করে রাজের পথের সামনে চলে আসে নদী। নদী গিফট শপে রাজকে দেখে একটু চমকে গিয়ে বলল, আরে রাজ সাহেব যে, বুঝতে পারলাম না, সারাদিন আমার কি কারণে আপনার সাথেই দেখা হয়ে যাচ্ছে। এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? কাকতালীয় নয় আর না অন্য কিছু, এটা হলো অ্যাক্সিডেন্ট, এর বেশি কিছু নয়। আপনার হয়তো এটা মনে হচ্ছে, তবে আমার অন্য কিছু মনে হচ্ছে। আপনার যেটাই মনে হোক না কেন, সত্যি সত্যিই থাকে। রাজ, আর কত ইগনোর করবেন? একটু কি ভালোবাসা দেওয়া যায় না? মানুষের মন মনে হয় কয়টা? একটাই তো। সেই এক মন কতজনকে দেয়া যায় বলুন? আমি বিবাহিত, আর আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি। তার জায়গায় আর কেউ কখনো আসতে পারবে না। বিয়ে হয়ে গেছে দেখে কি হয়েছে? আমার মধ্যে কি এমন নেই যা আপনার স্ত্রীর কাছে আছে বলুন আমায়? ভালো একটা মন, যেটা আপনার নেই। একটা কথা জানেন, নারীরা নারীদের শত্রু হয়ে থাকে। এই কথাটার সেরা উদাহরণ আপনি নিজেই। নিজের মাইন্ডকে বদলে ফেলুন, ভালো থাকতে পারবেন। রাজ কথাটা বলতেই একটা বাঁকা হাসি দিল। অতঃপর নদীকে এড়িয়ে গিয়ে সব থেকে বেরিয়ে এলো। রাজ গাড়িতে বসে রিমির কথা ভাবছে। মেয়েটা এই গিফটগুলো দেখলে একদম বাচ্চাদের মতো করে তাকে জড়িয়ে ধরবে। আসলে ভালোবাসা কতটা সুন্দর, তাই না? নিজের প্রিয়জনের খুশির থেকে দামি আর কিচ্ছু হতে পারে না। রাজ বাড়ি এসে কলিং বেল বাজাতেই রিমি দৌড়ে এসে দরজা খুলে দিল। রাজ রিমির দিকে তাকাতেই রাজের মনটা শান্ত হয়ে গেল। পাগলিটা রাজকে মেখে মিষ্টি একটা হাসি দিল। রাজ বাড়িতে এসে আর কোনো দিকে না তাকিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রিমিও ছোট বাচ্চার মতো রাজের বুকে মুখ লুকিয়ে আদরে গলায় বলতে লাগল, এখন সময় হলো আসার। জানো, সন্ধে থেকে শুধু অপেক্ষাই করছি কখন তুমি আসবে। তাই যান, আসলে একটু আড্ডা মারছিলাম, তাই আসতে লেট হয়ে গেছে। আর আড্ডা মারব না। রাজের কথাটা শুনে রিমি দুম করেই চমকে যায়। রিমি রাজের বুকের থেকে নিজের মাথাটা সরিয়ে নিয়ে একটু অদ্ভুত কণ্ঠে বলতে লাগল, তুমি জানো আমি কতটা অপেক্ষা করি তোমার জন্য, আর সেই তুমি কিনা আড্ডা মারছিলে। বেশ ভালো তো। আরে পাগলি, একটু আড্ডা না মারলে কি মন ফ্রেশ থাকে নাকি? তাই আড্ডা মেরে মুড ফ্রেশ করছিলাম। ও, আমার সাথে থাকলে বুঝি মুড ফ্রেশ হয় না? আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। রাজ বেশ ভালোই বুঝতে পারছে রিমি রেগে গেছে। রাজ তো রিমিকে রাগাতেই মিথ্যা কথা বলেছে। রিমি ছাড়া রাজের মন আর কে আছে ঠিক করবে? রাজকে পেছনে ফেলেই রিমি সামনের দিকে এগিয়ে যেতে লাগল। রাজ আলতো করে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে রিমির ঘাড়ে মুখ গুজে দিয়ে চুমু খেতে খেতে বলল, এই শোনেন, রেগে গেছো তুমি? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি তোমায় ছাড়া আর কার সাথে আড্ডা দিব বলো? আমি তো তোমার জন্য এই গিফটগুলো নিতে গিয়েছি, তাই একটু লেট হয়ে গেছে। মানে, তার মানে তুমি এই আড্ডার কথাটা আমায় রাগাতে বলেছ? জি, একদম তাই। তবে রে ফাজিল, দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। রিমি কথাটা বলতেই রাজকে মাইর দিতে ছুটে এগিয়ে আসতে লাগল। রাজও রিমির থেকে বাঁচতে দৌড়াতে লাগল। অতঃপর রিমিকে নিজের বুকে টেনে নিল সে। ভালোবাসা এমনই হয়, নিজের প্রিয়জনকে ছাড়া আর কারো সাথে সময় কাটাতে বিন্দুমাত্র ইচ্ছা করে না। ভালো থাকুক এইসব ভালোবাসাগুলি। তোমার এই গর্তটা এত ছোট কেন? আমি ভার্জিন, তাই এটা এত ছোট। ভার্জিন মেয়েদের কি এই গর্তটা ছোট হয়? অন্য সকলের বুঝি বড় হয়? সেটা তো আমি জানি না, তবে শুনেছি ভার্জিন মেয়েদের গর্ত ছোট হয়। উফ, তোমার এই গর্তের দিকে তাকিয়ে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এটাকে চুমু খাই। ছি, এটা কি চুমু খাওয়া যায় নাকি? তোমার কি মুখে কিছু আটকায় না? তুমি আমার ভালোবাসার মানুষ, আর নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলতে গেলে কি হিসেব করতে হয় নাকি? এই শুভ, এমন করে বলো না গো, আমার অদ্ভুত রকম লাগছে। আমার সামনে বের করে রাখতে সমস্যা হয়নি, আর আমি বললেই যত সমস্যা। ফাজিল মেয়ে একটা। আফ, ছাড়ো প্লিজ, লাগছে তো। শুভ নীলার কোনো কথা শুনল না। আলতো করে নীলার পেটের ওপর নিজের হাত ছুঁয়ে দিল। শুভর হাতের স্পর্শ পেতেই নীলার সারা শরীরের মধ্যে অদ্ভুত শিহরণ খেলে গেল। নীলা মৃদুকম্পিত হয়ে শুভর শার্ট দুই হাতে চেপে ধরে আছে। শুভ নীলার নাভির ওপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আজ নীলা আর শুভর রুম ডেট। 2 বছরের রিলেশনের মধ্যে যদিও একবারও তাদের রুম ডেট হয়নি, এটাই প্রথম রুম ডেট। রুম ডেটের কথা শুনে নীলা তো পুরো ভয় পেয়ে যায়। নীলার ভয়ও যথেষ্ট কারণ ছিল। ভালোবাসা যতটাই থাকুক না কেন, দিন শেষে তো তারা দুটি ভিন্ন মানুষ। তাদের মধ্যে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক নেই। যদি শুভ তাকে জোর করে তখন কি হবে, এটা ভেবেই নীলা ভয় পাচ্ছিল। সরাসরি দুবার না করে দিলেও পরম মুহূর্তে খানিকটা বাধ্য হল সে। কি আর করবে, ভালোবাসার মানুষটির আবদার পূরণ না করলে সে কষ্ট পাবে। নীলা শুভকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর তার ভালোবাসার টানে নীলা ছুটে আসে শুভর কাছে। রুম ডেটে গিয়েই নীলা শুভর সাথে আলাদা একটা রুমে চলে আসে। রুমে বসতে গিয়েই আচমকা ভুল করেই নীলার পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরে যায়, যার কারণে নীলার নাভিটা শুভর চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। শুভ নীলার নাভি দেখতেই একটা ঘোরে চলে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার নাভির দিক। তারপর কি হলো তা তো দেখলেই। শুভ নীলার নাভিতে হাত বুলিয়ে দিতে লাগল। কিছু সময় হাত বুলিয়ে দিতেই নীলা খানিকটা বিরক্ত হয়ে যায়। দুম করে শুভর হাত নিজের পেটের ওপর থেকে সরিয়ে দিয়ে নীলা বলতে লাগল, এসব কি হচ্ছে? তোমায় না বলেছি এসব পছন্দ নয়?
তোমার পছন্দ না হতেই পারে, তবে আমার তো বেশ পছন্দ। ইচ্ছে করছে ঠোঁটের পরও এগিয়ে দিতে। শুভ, কন্ট্রোল করো নিজেকে। এইসব একদম উচিত নয়। আমাদের মধ্যে এখনো বিয়ের কোনো সম্পর্ক হয়নি। বিয়ের সম্পর্ক থেকে বড় সম্পর্ক আমাদের মাঝে আছে, আর সেটা হলো ভালোবাসার সম্পর্ক। প্লিজ নীলা, বোঝার চেষ্টা করো। না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার এসব একদম অপছন্দ লাগছে। আমি আসছি। নীলা কথাটা বলতেই শুভর পাশ থেকে উঠে পড়তে চেষ্টা করল। শুভ নীলার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই নীলাকে ভীষণ অবাক করে দিয়ে দুম করে নীলার হাত শক্ত করে চেপে ধরল। নীলা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। কি করছে শুভ? কিছুই বুঝতে পারছে না সে। শুভ নীলার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে নীলাকে নিজের কোলের উপর নিয়ে নিল। নীলা শুভর কোলে আসতেই শুভর মুখের ওপর নীলার চুলগুলো গিয়ে পড়ল। শুভ নীলার চুলে মিষ্টি গন্ধ মন ভরে গ্রহণ করছে। নীলা ঘোর কাটিয়ে ওঠার আগেই শুভ নীলার ঘাড়ের ওপর নিজের মুখ ঘষতে লাগল। নীলা চোখ বন্ধ করে আছে। নীলা বেশ ভালোই বুঝতে পারছে যে শুভ তাকে জোর করছে। নীলা চেষ্টা করছেও শুভকে নিজের থেকে দূরে রাখতে, শুভর কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে। তবে কোনো কিছুতেই কি লাভ হচ্ছে না? শুভ নীলার কোমর ধরে আছে। শুভর স্পর্শে নীলার মনের মধ্যে এক অদ্ভুত ভালোলাগা কাজ করতে লাগল। নীলা যেন নিজের ওপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শুভ নীলার গলায় পাগলের মতো চুমু খেয়ে চলেছে। নীলা চোখ বন্ধ করে শুভকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগল, শুভ, প্লিজ এমন করিও না। আমার সারা শরীরের মধ্যে অদ্ভুত অনুভূতি কাজ করছে। এই অদ্ভুত অনুভূতি কাজ করার মানে কি জানো তুমি? আমার প্রত্যেকটা স্পর্শ তোমার মনকে রাঙিয়ে দিচ্ছে, ঝড় তুলতে চাইছে তোমার মনের মনে। এবার তো একটু বোঝো। কিন্তু এটা তো ঠিক না শুভ, এটাকে পাপ বলে। আজ আমাদের মাঝে কিছু হয়ে গেলে পরে যদি আমায় আর তোমার ভালো না লাগে, তখন কি করব আমি? আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার কি তোমার শুভর ওপর একটুও ভরসা ও বিশ্বাস নেই? তোমার শুভ কি কোনোদিন তোমায় অস্বীকার করতে পারে? তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তবে একটা কথা আমায় ভয় করছে খুব। মুখ আর মানুষ চেনা এক কথা নয়। তুমি চিন্তা করিও না, সব ঠিক করে দিব আমি। শুভ নিজের কথায় নীলাকে ভুলিয়ে নিল। আজ শুভর মন পূর্ণতার নেশায় আসক্ত হয়ে আছে। খুব বেশি করে নীলাকে নিজের কাছে পেতে চায় শুভ, এতটা কাছে যে তাদের মাঝে 1 ইঞ্চিও দূরত্ব শুভ সহ্য হচ্ছে না। নীলা আর কিচ্ছু বলতে পারল না। শুভর প্রতি তার অগাধ বিশ্বাস আছে। শুভ আর যাই করুক না কেন, নীলাকে কখনো ঠকাতে পারে না। নীলাও আর বাধা দিল না। শুভর প্রত্যেকটা স্পর্শে সমানভাবে রেসপন্স করল নীলা। শুভ নীলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগল। নীলা কিছু সময় নিশ্চুপ থাকার পর নিজেকে আর সামলাতে পারল না। শুভর সাথে এসেও সে পাগলের মতো আদর করতে লাগল। দুজন যেন একে অপরের মাঝে ডুবে যেতে ব্যাকুল হয়ে আছে। শুভ নীলার শরীর থেকে একটু একটু করে সমস্ত পোশাক খুলে ফেলে দিল। নীলা এখন শুভর সামনে উন্মুক্ত হয়ে আছে। উন্মুক্ত নীলাকে দেখে শুভর চোখে মুখে এক অজানা নেশার ছাপ স্পষ্ট হয়ে গেল। নীলা বুঝতে পেরে গেছে যে তার প্রিয়জনের আসলে এখন কী চায়। নীলা নিজেকে সম্পূর্ণভাবে শুভর সামনে তুলে ধরল। দুজন পূর্ণতার নেশায় মেতে উঠল। কিছু সময়ের জন্য তারা ভুলেই গেছে যে তারা যেটা করছে সেটা ভালোবাসার নয়, নিছক আকর্ষণ মাত্র। নীলা শুভ একে অপরের মাঝে সম্পূর্ণভাবে হারিয়ে গেল। পাগলের মতো আদর করতে থাকল দুজন দুজনকে। আদর পর্ব শেষ হল প্রায় ঘণ্টাখানেক পরে। নীলা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। নিজের নগ্নতা ঢাকার বিন্দুমাত্র শক্তিও যেন তার শরীরে নেই। শুভও ক্লান্ত হয়ে গেছে। নীলার বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে সে। নিশ্চুপ হয়ে কিছু সময় দুজন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর সকল নীরবতা ভেঙে শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, চুপ করে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। আমার মাথা ও সারা শরীর ব্যথা করছে ভীষণ। মার্জিন মেয়েদের একটু ব্যথা হবেই, পেনকিলার খেয়ে নিলেই ব্যথা কমে যাবে। আচ্ছা, তুমি তবে একটু রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। শুভ কথাটা বলতেই নীলার ওপর থেকে উঠে যায়। শুভ উঠে পড়তেই নীলা চাদর টেনে নিয়ে নিজের শরীর ঢেকে নিল। মনের মধ্যে এতক্ষণ কোনো প্রশ্ন উদয় না হলেও এখন অনেক প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে নীলার। বারবার মনে হচ্ছে শুভ শুধু তাকে শারীরিকভাবে ভোগ করার জন্য এমন ভালোবাসার নাটক করছে। মন থেকে নীলাকে শুভ ভালোবাসে না। কিন্তু যদি শুভ নীলাকে মন থেকেই ভালো না বাসে, তবে সেটা তো শুভর আচরণে প্রকাশ পেত। এমন কিছু তো নীলার চোখে পড়েনি। নীলা আর কিচ্ছু ভাবতে পারছে না। নিজের সবথেকে দামি সম্পদ, নিজের সম্মান আজ বিসর্জন দিতে হয়েছে ভালোবাসার কাছে। নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে তার। নীলার অজান্তেই চোখের কোণে পানি এসে জমা হলো। শুভ ফ্রেশ হয়ে এসে নীলাকে থয় শুয়ে থাকতে দেখে বলল, কি হলো, এখন শুয়ে আছো যে, ফ্রেশ হবে না নাকি? নীলা নিশ্চুপ। শুভর প্রশ্নের কোনো উত্তর সে দিল না। শুভ আর বুঝতে বাকি নেই যে নীলার মনটা খারাপ হয়ে গেছে। শুভ নীলার দিকে এগিয়ে এসে নীলার কপালে হাত রেখে বলল,
দেখো নীলা, আমরা একে অপরের জন্য জন্মেছি, আমাদের মাঝে কোনো দিন বিচ্ছেদ নামক কোনো শব্দ আসবে না, তুমি আমায় বিশ্বাস করতে পারো। এখনো মন খারাপ করে আছো? আরে যেটা একটা না একটা দিন হবার ছিল সেটা আজ হয়ে গেল, এতে কষ্ট পাবার মতো কি আছে? কষ্ট পাচ্ছি না, ঠিক আছি আমি। আচ্ছা, তবে চলো ফ্রেশ হয়ে নাও, বাড়ি ফিরতে হবে তো নাকি? আসছি, ওয়েট করো। নীলা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। বিছানা থেকে নীলা উঠে পড়তে শুভর চোখ বিছানার উপর পড়ল। খানিক জায়গায় রক্তের দাগ লেগে আছে। রক্তের দাগগুলো দেখে শুভর মনটা খারাপ হয়ে যায়। আসলেই নীলার সাথে এত জোর করে এই কাজটা করা উচিত হয়নি তার। মেয়েটার মনটা একদম নরম, বেশি কিছুর প্রয়োজন না, একটু ভালোবাসাই তো চেয়েছে সে। শুধু শুধু কষ্ট দিয়ে ফেললাম, কথাটা আপন মনে বলল শুভ। নীলা ফ্রেশ হয়ে বাহিরে আসতেই শুভ নীলার দিকে এগিয়ে যায়। নীলা ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হয়তো তার শরীর একটু অসুস্থ হয়ে আছে। শুভ নীলার কোমর ধরে আলতো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নীলাকে রুম থেকে নিয়ে সোজা চলে আসে গাড়িতে। শুভ নীলাকে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর ড্রাইভ করতেই শুভ দেখতে পেল রাস্তার পাশে একটা ফার্মেসির দোকান খোলা আছে। শুভ গাড়িতে সাইডে পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি থেকে নেমে শুভ নীলার জন্য পেন কিলার, কিছু মেডিসিন ও প্রোটেকশন পিল নিয়ে নিল। অতঃপর গাড়িতে এসে নীলাকে মেডিসিনগুলো দিল। নীলা মেডিসিনগুলো হাতে নিয়ে প্রশ্নসূচক কণ্ঠে শুভকে বলল, এসব কিসের মেডিসিন? এটা হলো পেন কিলার, ব্যথা কমে যাবে, আর এটা হলো সেফটি পেল, এটা নিলে বেবি আসবে না। শুভর কথাটা শুনে হয়তো নীলার একটুও পছন্দ হয়নি। নীলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নীলা গম্ভীর কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুমি চাও না আমি তোমার বেবির মা হয়ে যাই, তাই তো এই পিল নিয়ে এসেছ, ঠিক বললাম তো? আরে পাগলি, এমন না, বিয়ের পর বেবি নিব, এখন এটা সেফটি হিসেবে কাজ করবে, প্রয়োজন নেই। আমাদের ভালোবাসার কারণে আজ যখন আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে, তখন আমি চাইছি এটাই আমাদের ভালোবাসার অংশ হয়ে পৃথিবীতে আসুক। নীলার কথাটা শুনে শুভ আর কিচ্ছু বলল না। মুচকি হাসি দিয়ে নীলার হাত থেকে সেফটি পিল নিয়ে গাড়ির দরজা দিয়ে ফেলে দিল। নীলাকে উদ্দেশ্য করে শুভ মৃদ কণ্ঠে বলল, সমস্যা নেই, তোমার ইচ্ছে মানেই আমার ইচ্ছে, এসবের কোনো দরকার নেই, খুব শীঘ্রই আমরা এক হয়ে যাব, অপেক্ষা করো। শুভ কথাটা বলতেই গাড়ি স্টার্ট করল। নীলাকে নীলার বাড়িতে ছেড়ে দিয়ে শুভ নিজ বাড়িতে চলে যায়। নীলার সাথে শারীরিক সম্পর্ক হবার পর শুভ আর আগের মতো নীলার সাথে কথা বলে না। নীলা কল করলে শুভ বারবার এক কথায় বলে বিজি আছে সে। নীলা বুঝতে পারল না কিছু। হঠাৎ করে তার ভালোবাসার মানুষটির এমন পরিবর্তন নীলাকে ভাবিয়ে তুলছে ভীষণ। নীলার এটুকু তো বেশ বুঝতে পারছে যে শুভ তাকে এড়িয়ে চলছে, অবহেলা করছে। তবে বেহায়া মন বারবার তার কাছেই ফিরে যায়, যার কাছে তার কোনো মূল্য থাকে না। নীলা সারা দিন ঘরের মধ্যে শুয়ে বসে কাটায়। একটু একটু করে নীলা যেন ডিপ্রেশনে আক্রান্ত হয়ে পড়েছে। একদিন দুম করেই নীলার প্রচণ্ড বমি হতে লাগল। নীলা দ্রুত প্রেগন্যান্সি টেস্ট করাতেই বুঝতে পারল নীলা মা হতে চলেছে। নীলা বুঝতে পারছে না যে সে এই সংবাদে খুশি হবে নাকি দুঃখ পাবে, কারণ নীলার গর্ভেতেই সন্তান একটু একটু করে বড় হয়ে উঠছে। সেই সন্তানের বাবা তো তার মাকে স্বীকার করতে প্রস্তুত নয়, সেখানে এই বাচ্চাটাকে কি করে স্বীকার করবে? নীলা কিছু ভেবে না পেয়ে শুভকে কল করল। দুবার রিং হতেই শুভ কলটা পিক করল। কলটা পিক করতেই ওপার থেকে নীলা শুভকে উদ্দেশ্য করে বলল, শুভ, আমি মা হতে চলেছি। ওয়াও, গুড নিউজ, মিষ্টি কোথায়? শুভ, আমি মজা করছি না, সত্যি বলছি, একটু আগেই টেস্ট করে জানতে পারলাম। তো আমি কি মজা ভেবেছি নাকি? আর তুমি প্রেগন্যান্ট তো আমার কি হয়েছে? তোমার কি হয়েছে মানে? মাথা ঠিক আছে তো তোমার? কি সব পাগলের মতো বলছো? কি সব বলছি মানে? আমার মাথা ও আমি সব ঠিক আছে। তুমি বলো কি জন্য আমায় কল করেছ? শুভ, এই সন্তানটা আমাদের, আর এই নিউজটা আমাদের খুশির খবর নিয়ে এসছে, আর তুমি কিনা বোঝো তোমার তাতে কি? ওয়েট, এই সন্তান আমাদের? একদম অন্যের পাপের বোঝা আমার ওপর চাপিয়ে দেবে না, এই সন্তান আমার না। শুভর কথাটা শুনে যেন নীলার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নীলা অবাক হয়ে যায় শুভর কথাটা শুনে। শুভ আজ নিজের সন্তানকে অস্বীকার করে বলছে এই সন্তান তার নয়। নীলার গলা শুকিয়ে গেছে। নীলা শুকনো গলায় শুভকে উদ্দেশ্য করে বলল, তার মানে কি বলতে চাও তুমি? আমি অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করে এই বাচ্চাকে গর্ভে নিয়েছি? সব কিছু তো আর আমার বলাই হবে না, এমনটাও তো হতে পারে। যাই হোক, তোমার ভালোর জন্য আমার একটা মেসেজ হলো যে তুমি এই বেবিকে নষ্ট করে ফেলো, এতে করে তোমার লাইফে আর কোনো ধরনের পেইন আসবে না।
শুভর কথা যা শুনে নীলার চোখ থেকে আপনা আপনি পানির টপ টপ করে গড়িয়ে পড়তে লাগল। নীলা নিজেকে শান্ত করতে পারছে না, বুকের মধ্যে অদ্ভুত রকম কষ্ট হচ্ছে তার। নিজের ভালোবাসার মানুষটিকে সবকিছু উজাড় করে দেওয়ার পর আজ সেই ভালোবাসার মানুষটি তাকে নিয়ে, তার চরিত্র নিয়ে কথা বলছে। শুভর কথাগুলো কোনোভাবেই যেন নীলা সহ্য করতে পারছে না। নীলা খানিকটা শক্ত গলায় শুভকে উদ্দেশ্য করে বলল, বাহ, অসাধারণ উপহার দিলে তুমি। তোমার আর আমার ভালো চাইতে হবে না, আমি আমার ভালো ঠিক বুঝে নিব। ভুলটা আমার ছিল, সমাধানও আমার করা লাগবে। ভালো থেকো তুমি। নীলা কথাটা শেষ হতেই দুম করে কলটা কেটে দিল। ফোনটা সুইচ অফ করে দিয়ে নীলা বালিশের সাথে মুখ চেপে কান্না করতে লাগল। নিজের জীবনের আজ শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নীলা একটা ভুলের কারণে আজ 2টি জীবন নষ্ট হতে চলেছে। নীলা কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছে না যে শুভ তার সাথে প্রতারণা করেছে। মেয়েলা আসলেই বোকা। একটু ভালোবাসা পাবার লোভে তারা নিজের সব কিছু দিয়ে দিতে পারে, আর দিন শেষে প্রতারিত হয়। নীলা কান্না করছে। হঠাৎ করে শুভ অনুভব করল কারো একটা হাত নীলার কাঁধের ওপর পড়ছে। নীলা মুখ ঘুরিয়ে পেছনে তাকাতে দেখতে পায় শুভকে। শুভকে নিজের রুমে দেখে নীলা চমকে যায়। নীলা প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, তুমি আমার রুমে কি করছো? আচ্ছা, তোমায় নিয়ে যেতে এসেছি, তাও নিজের স্ত্রী করে। অনেক তো কাজ করলাম, এখন নিজের পরিবারকে সময় দেয়ার পালা। মানে কী সব বলছো তুমি? একটু আগে তো বললে। আমার চরিত্রে দৌড় পাগলি, মজাটাও দেখি বোঝো না তুমি। আমি তো তোমায় একটু কষ্ট দিতেই এমন কথা বলেছি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আব্বা আম্মু কথা বলছে বাহিরে। অতঃপর শুভর কথায় নীলার বুকে প্রাণ ফিরে এলো। ভালোবাসার মানে আশ্বাস নয়, ভালোবাসার মানে বিশ্বাস। বিশ্বাসের উপর ভর করে ভালোবাসা টিকে থাক। এই চলুন না, আজ রাতে আমরা দুজন মিলে একটু খেলি। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টাটি বাজিয়ে দিও কেমন? ঠিক আছে, কিন্তু কি খেলবে? ওই খেলাটা। কোন খেলাটা? আরে যেটাই আপনি আমারটা খাবেন আর আমি আপনারটা খাব। মিলির কথাটা শুনে মাহির চমকে গেল। হঠাৎ করে মিলি এই খেলাটা এতদিন পর খেলতে চাইল কেন? মাহির বুঝতে পারছে না। বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে, এখনও মিলি মাহিরের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। যদি মাহির চেষ্টা করে মিলির সাথে কিছু একটা করতে, ঠিক তখনই মিলি সরাসরি মাহিরের সাথে একটা সিন ক্রিয়েট করে ফেলে। মাহির তো এটাই বুঝতে পারে না যে মিলি কেন এমন করে। লোক লজ্জার ভয়ে মাহির হয়তো মিলিকে জোর করে না ঠিক, তবে মনে মনে মাহির এটাই চায় মিলির সাথে যেন তার স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়। মাহির কিছু সময় চুপ থেকে অতঃপর মিলিকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল, মিলি, তুমি সত্যি বলছো তো ওই খেলা খেলবে? আপনাকে মিথ্যে কেন বলবো আমি সত্যি বলছি। চলুন খেলা শুরু করি। উফ মিলি, আমি তো বিশ্বাস করতে পারছি না তোমার কথাটা। কত বছরের স্বপ্ন আমার আজ পূর্ণ হবে, ভাবতেই কেমন কেমন যেন লাগছে। হায় আল্লাহ, বলেন কি, আগে কখনো খেলেননি নাকি? এমন করছেন মনে হচ্ছে এটাই জীবনে প্রথম। ধুর, তুমিও না, কি যে বলো, আমি এর আগে খেলব কার সাথে? আমি এমন ছেলে না, ওকে। আমি পরনারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাইনি। আর বলছো আমি কিনা খেলব? হয়েছে, আপনি যে কত সাধু তা আমার জানা আছে। এখন কথা না বাড়িয়ে রেডি হয়ে নিন, খেলব আমরা। 2 মিনিট শোনা, আমি এমনিতেই খেলার জন্য সব সময় রেডি হয়ে থাকি। এই নাও, একদম রেডি হয়ে গেলাম। মাহির কথাটা বলতেই নিজের শার্টের বাটন খুলে শার্টটা সোফার ওপর ছড়ে দিল। মিলি মাহিরের বডির দিকে তাকিয়ে আছে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে। মাহির শার্ট খুলে মিলির দিকে এগিয়ে আসলো। মিলি ভ্রু কুচকে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির মিলির ঠোঁটের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। মিলির ঠোঁটজোড়া এতটা সুন্দরভাবে মাহিরের দিকে তাকিয়ে আছে যে মনে হচ্ছে কোনো গোলাপের পাপড়ি সদ্য ফুটেছে। মাহির মিলির ওই রসালো ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যেতেই মিলি দুম করে মাহিরকে সজোরে একটা ধাক্কা মেরে দিল। মিলির ধাক্কা খেয়ে মাহির খানিকটা দূরে সরে যায় মিলির কাছ থেকে। মাহির মিলির দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকাতেই মিলির রাগে গজগজ করতে করতে মাহিরকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল, ছি, আপনাকে আমি কতটা ভালো মানুষ মনে করেছিলাম, অথচ আপনিও এতটা নোংরা হবেন আশা করতে পারিনি আমি। মিলি, আমি নোংরামির কি করলাম? আমি তো তোমায় ভালোবাসি আর তোমায় আদর করতে চাইছি, এতে নোংরামি কোথায় পেলে? আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা আসলে নোংরামি, এটা আমি খুব ভালো করেই জানি। পুরুষ মানুষ কাছে আসা মানেই পাপ। আপনি আমার সাথে এই সব কাজ করার চেষ্টা করছেন, আমায় পাপের ভাগী করতে চাইছেন। মানে কি সব বলছো? স্বামী স্ত্রী এইসব করবে না তো কি করবে? আর আমার বাবা মা আর তোমার বাবা মাও তো এইসব করেছে, এতে পাপের কি আছে? মাহিরার কথাটা হয়তো মিলির একটুও ভালো লাগেনি। মিলির চোখ জোড়া হঠাৎ করেই রক্তবর্ণ ধারণ করে নিল।
মাহির মিলির ঠোঁটের দিকে তাকিয়ে ভয়ে চুপসে গেল। বুঝে উঠতে পারল না যে সে কি এমন বলেছে যার কারণে মিলির এতটা রাগ উঠে গেছে। মাহির একটা ঢোক গিলে মিলিকে ভয়ে ভয়ে কঙ্কে বলল, মিলি, তোমার চোখ জোড়া এমন হয়ে আছে কেন? আমি কি কিছু খারাপ বলেছি? চুপ, একদম চুপ। আপনি এতটা অসভ্য লোক। ছিহ, আপনি কিনা আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বললেন? আপনি এতটা লুচ্চা একটা লোক। ছিহ। মিলি, কি বলছো জানো তুমি? স্বামী স্ত্রী এসব করে, এটা কোনো পাপ না। বিয়ের পর স্বামীর সাথে কিছু করাকে পাপ বলে না। একটু তো বোঝার চেষ্টা করো। আপনি আমায় বোকা পেয়েছেন নাকি? খুন বিয়ের আগে করলে ফাঁসি হবে, আর বিয়ের পর করলে বুঝি হবে না? আপনি আমায় যা বোঝাবেন আমি তাই বুঝব, তাই না? মিলি রে মিলি, আমি তোরে কেমনে বুঝাই এখন? তুই যেটা বলছিস সেটা পাগলের মতো কথা। স্বামী স্ত্রীর ভালোবাসার আরেক নাম পূর্ণতা। শারীরিক সম্পর্ক না হলে আমাদের কোনোদিন বেবি আসবে না, আর না আসবে সংসারে শান্তি। এইবার তো বুঝো। মাহিরার কথাটা শুনে মিলি কান্না করে দিল। মাহির যথেষ্ট রেগে আছে, আর বিয়ের পর থেকে মিলির এসব ফালতু কথা সহ্য করে চলেছে মাহির। আর কত সহ্য করবে সে? বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো সম্পর্ক নাই থাকে, তবে বিয়ে করার কি আছে? মিলিকে কান্না করতে দেখে মাহির অবাক হয়ে যায়। হঠাৎ করে আবার কি হলো এই মেয়ের, যে কান্না করতে লাগলো? মাহির মিলিকে উদ্দেশ্য করে বলল, এই, আবার কি হলো তোমার? কান্না করছো কেন? মিলি মাহিরের কথায় কোনো উত্তর দিল না। এই ধ্যানে কান্না করেই যাচ্ছে। মিলির কান্না দেখে মাহিরের মনে মনে রাগ হতে লাগল। এখনই মিলির কান্নার শব্দ অন্য সবাই শুনতে পাবে, আর এখানে ছুটে আসবে। মাহির নিজের মাথাকে একটু শান্ত করে মিলিকে উদ্দেশ্য করে বলল, দেখো মিলি, কান্না করিও না প্লিজ। তুমি এমনভাবে কান্না করলে এখনই কেউ চলে আসবে। প্লিজ কান্না করিও না। কান্না করব না তো কি করব? আপনি আমায় বকেছেন। আমি আর এই বাড়িতে থাকব না। আমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে যাব। চলে যাবে মানে? কেন চলে যাবে? আমি কি করেছি? আপনি আমার সাথে অসভ্য বোদামি করেছেন। প্রতি রাতে আমার সাথে বাজে কাজ করার জন্য আমায় ফোর্স করেন। আমি আর আপনার সাথে থাকব না। মিলির কথাটা শুনে মাহিরের ইচ্ছে করছে মিলিকে খেয়ে ফেলতে, কিন্তু এখন আর মিলিকে কিছু বলা যাবে না, নয়তো মিলি সত্যি সত্যি চলে যাবে। মাহির নিজের মাথাকে ঠান্ডা করে মিলিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মিলি, আমি দুঃখিত, আমায় ক্ষমা করে দাও। আর কখনো আমি এইসব নিয়ে বাড়াবাড়ি করব না, প্রমিস। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমি চাই আপনিও আমার মতো ভালো হয়ে যান, পাপ থেকে নিজেকে দূরে রাখুন। অথচ আপনিও কিনা সেই এক পাপ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি আর কি করে আপনাকে বোঝাই বলুন তো? আর কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। সত্যি, আর কখনো আমি কিছু করব না। কথাটা মাথায় থাকে যেন? থাকবে, মাথায় মনে প্রাণে সব জায়গায় লেগে থাকবে। মিলের জন্য মাহিরের বাসররাত তো শেষ হলো, সেই সাথে শেষ হলো মাহিরের সাংসারিক জীবন। মাহির নিজেও জানে না এই মেয়ের মাথায় কি সমস্যা আছে। নিজের স্বামীকে সন্তুষ্ট রাখাটা প্রত্যেক নারীর পরম কর্তব্য। সেইখানে মিলি কিনা নিজের স্বামীকে বারবার নিজের থেকে দূরে রাখতে ব্যস্ত। মাহির এক বুক হতাশা নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মাহিরের ঘুম ভাঙল মিলির চিৎকারে। মিলি চিৎকার করে মাহিরকে ডাকছে। মিলির চিৎকারের শব্দে মাহির হচ্চকিয়ে বিছানা থেকে উঠে পড়ল। মিলির দিকে চোখ কোচলাতে কোচলাতে তাকিয়ে বলল, মাহির, কি হয়েছে? এত সকাল সকাল এমন করে চিৎকার করছো কেন? বাড়িতে কি চোর পড়েছে নাকি? চোর না ডাকাত পড়েছে। আপনার ঘুম এত গভীর কেন? আমি মরে গেলেও তো আপনার ঘুম ভাঙবে না।